আপনি স্বপ্নে যাকেই মরতে দেখছেন সেই মারা যাচ্ছে। একদিন আপনি নিজের মৃত্যুর স্বপ্নটাই দেখে ফেললেন, তখন কেমন লাগবে আপনার? সেই দিনের জন্য, সেই মৃত্যুর জন্য কি অপেক্ষা করতে থাকবেন, নাকি নিজেকে বাঁচানোর চেষ্টা করবেন? হ্যালো ফ্রেন্ডস, বলছি ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইন মুভির কথা। ওয়ান অফ দ্য বেস্ট হলিউড মুভি এটি। তো কোনো স্পয়লার না দিয়ে চলুন গল্পের গভীরে ঢুকে পড়া যাক। মুভির গল্পটা শুরু হয় 1969 সালে, যেখানে আমরা আইরিশ আর তার বয়ফ্রেন্ড পলকে দেখি। পল আইরিশকে সারপ্রাইজ দেওয়ার জন্য একটা সুন্দর জায়গায় নিয়ে আসে। তার চোখের বাঁধন খুলে দেওয়ার পর সে দেখে পল তাকে স্কাই ভিউ রেস্টুরেন্টে নিয়ে এসছে, যেটা পৃথিবীর সবথেকে উঁচু বিল্ডিং। সবার উঁচুতে রেস্টুরেন্ট খোলা হয়েছে। আজকেই উদ্বোধনের দিন। পল অত্যন্ত খুশি হয়, আইরিশও অনেক খুশি, তবে সে একটু নার্ভাসও ছিল। আইরিশ উঁচু জায়গাকে একটু ভয় পায়। এরপর দুজনে ভেতরে যায় আর একটা সুন্দর ছবি তুলে রাখে। কিন্তু এই দিকে একটা বাচ্চা রাস্তায় কয়েন নিয়ে খেলা করছিল, কয়েন পানিতে ফেলছিল। গার্ড এসে তাকে বাধা দেয় আর বলে টাকা ফেলা অশুভ লক্ষণ। বাচ্চাটা কথাটা শুনে চলে যায়। এদিকে আইরিশ আর পল লিফটে ওঠে। লিফটের একজন স্টাফ বলতে থাকে যে রেস্টুরেন্টটা এতটাই সুন্দর, এতটাই ভালো যে এই রেস্টুরেন্টের কাজ সময়ের আগে শেষ হয়ে গেছে। সবাই অনেক আগ্রহ নিয়ে এখানে আসছে। উপরে রেস্টুরেন্টে যাওয়ার পর আইরিশের মনটা কেমন যেন খচখচ করতে থাকে, কেমন যেন একটা অস্বস্তি লাগছিল। হঠাৎই আইরিশের বমি বমি লাগতে শুরু করে। সে ওয়াশরুমে চলে যায়। এদিকে পার্টিতে নাচ গান ড্রিঙ্কস সব কিছু চলছিল। হঠাৎ একটা শ্যাম্পেইন বোতলের ক্যাপ প্রচণ্ড জোরে গিয়ে ঝাড় ক্যাম্পে আঘাত করে, যার ফলে সেখান থেকে এক টুকরো কাঁচ নিচের ফ্লোরে গিয়ে লাগে। এখানেই আমরা দেখি যে নিচের ফ্লোরে একটা ক্র্যাশ তৈরি হয়। এই সময় আমাদের দেখানো হয় এই বিল্ডিংয়ের নিচে যে জয়েন্টগুলো সেগুলো অনেকটা কাঁপছে, অর্থাৎ উপরে যে প্রেশারটা সেটা অত্যাধিক হয়ে গেছে। এবার আমরা বুঝতে পারি বিল্ডিংটা 5 মাস আগেই বানানো হয়ে গেছে। তার মানে এখানে তাড়াহুড়ো করা হয়েছে, লাভের আশায় অনেক তাড়াতাড়ি ওপেন করে দেয়া হয়েছে। আইরিশের সাথে সেই রেস্টুরেন্টের ভেতরে পারফর্ম করা সিঙ্গার আর তার ছেলের সাথে দেখা হয়। আইরিশকে সে জিজ্ঞেস করে, কত মাস হচ্ছে তোমার? আইরিশ উত্তর দেয় 2 মাস। কিন্তু সে এখনও সেই কথাটা পলকে জানায়নি, আর তার শরীরটাও একটু খারাপ। যাই হোক, মহিলাটা তাকে বলে, তোমার জন্য শুভকামনা রইল, আর ছেলেটাও মুচকি হাসি দেয়। আইরিশ আবার পলের কাছে ফিরে আসে। এরপর তারা দুজনে খোলা জায়গায় যায়, কথা বলতে থাকে। হঠাৎই পল বিয়ের প্রপোজ করে দেয়। তখন আইরিশ পলকে তার প্রেগনেন্সির কথাটাও বলে। যেমনটা সে ভেবেছিল যে পল শুনে হয়তো রাগ করবে, কিন্তু একদমই না, বরং পল আরও খুশি হয়। পল আইরিশকে রিং পরিয়ে দেয়। এরপর আমরা সেই দুষ্টু বাচ্চাটাকে দেখতে পাই। সে নিচে কয়েন ফেলছিল। অত উঁচু বিল্ডিং থেকে কয়েন নিচে ফেললে কারো শরীরে বা মাথায় লেগে আহত হতে পারে, মারাও যেতে পারে। এজন্য গার্ড তাকে বাধা দেয়, কিন্তু সেই ছেলেটা কথা শোনে না। উঁচু থেকে সে কয়েন ফেলতেই থাকে। একটা সময় একটা কয়েন বাতাসের চাপে এয়ার ভেন্টের মধ্যে ঢুকে যায় আর ফ্যানে গিয়ে আটকে থাকে। এদিকে আইরিশ আর পল বাকিদের সাথে ডান্স করতে চলে যায়। ধীরে ধীরে নিচের স্ক্র্যাচ যেটা কাচের কারণে হয়েছিল সেটা বড় হতে শুরু করে। অন্যদিকে যে কয়েনটা ফ্যানে আটকে ছিল সেটার কারণে গ্যাস লিক হতে শুরু করে। হঠাৎই আইরিশের কিছু একটা অনুভূতি হতে থাকে। সে পেছনের দিকে সরে আসে, আর তখনই নিচের কাচটা ভেঙে নিচে পড়ে যায়। সাথে সাথে 500 ফুট উঁচু থেকে অনেকে নিচে পড়ে যায়। আইরিশ পলকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সেও নিচে পড়ে যায়। অর্থাৎ কাচ ভাঙার সাথে সাথেই আইরিশের স্বপ্নটাও ভেঙে যায়। এবার বিল্ডিংয়ের জয়েন্টগুলো একটু একটু করে ভাঙতে শুরু করেছে। সবাই মিলে যখন লিফটে উঠতে যায় তখন লিফটটা ভেঙে নিচে পড়ে যায়, আর সাথে সাথে তাদের শরীর খণ্ড বিখণ্ড হয়ে যায়। এরপর পুরো বিল্ডিংয়ে আগুন ছড়িয়ে পড়ে। আইরিশ কোনো মতে নিজেকে বাঁচিয়ে নেয়। সেই সিঙ্গার যার সাথে তার কথা হয়েছিল সেও চোখের সামনে মারা যায়। ওই বিল্ডিং থেকে শুধু একজনই বের হতে পারে, আর সেটা হচ্ছে সেই দুষ্টু ছেলেটা যে কয়েন নিয়ে খেলছিল। কিন্তু বিল্ডিংয়ের বাইরে আসার একটু পরই উপর থেকে একটা পিয়ানো তার উপর আছড়ে পড়ে, আর সে সেখানেই শেষ হয়ে যায়। এখন আইরিশ একা বেঁচে আছে, আর সেই সিঙ্গারের ছেলেটাও তার সাথে বেঁচে আছে। কিন্তু আস্তে আস্তে তারাও পড়ে যাচ্ছিল। কোনোভাবে তারা একটা জিনিসের সাথে আটকে আছে। আইরিশের হাতের সেই আংটিটা, যে আংটিটা পল তাকে পরিয়ে দিয়েছিল, সেই আংটির জোরেই তারা ঝুলে আছে। কিছুক্ষণ পর সেই আংটিটাও খুলে যায়, আর উপর থেকে নিচে পড়ে দুজন মারা যায়। এই দৃশ্যটা শেষ হওয়ার সাথে সাথেই, অর্থাৎ আইরিশ মারা যাওয়ার সাথে সাথেই, আমরা একটা মেয়েকে ঘুম থেকে চিৎকার দিয়ে উঠতে দেখি। মেয়েটার নাম স্টিফেনি। অর্থাৎ স্টিফেনি নামের এই মেয়েটা এই পুরো ঘটনাটা স্বপ্নে দেখছিল। সে আইরিশ আর সেই ভয়াবহ দুর্ঘটনার স্বপ্ন প্রতি রাতেই দেখে। গত 2 মাস থেকে এই ঘটনাটা তার সাথে ঘটছে। এতে করে সে খুব অস্বস্তিতে পড়ে যায়। আসলে আইরিশ হচ্ছে তার দাদি, যার সাথে তার কখনো দেখাই হয়নি, কিন্তু হঠাৎ কেন দাদির স্বপ্ন সে দেখছে।
স্টিফেনি কিছুই বুঝে উঠতে পারে না। এইসব প্রশ্নের উত্তর খুঁজতে এসে তার বাড়িতে ফিরে আসে। বাড়িতে তার বাবা আর ভাই চার্লি ছিল। স্টিফেনির মা ডার্লিন তাদের সাথে আর থাকে না। স্টিফেনির বয়স যখন 10 তখনই তার মা তাদের ছেড়ে চলে গিয়েছে। স্টিফেনি এখন তার বাবার কাছেই আইরিশ সম্পর্কে জানতে চায়, কিন্তু তিনি খুব একটা জানতে পারেন না। তাই সে তার ভাই চার্লিকে জিজ্ঞেস করে, কিন্তু ভাইও কিছু জানে না। তাই সে তার ভাই চার্লিকে নিয়ে তার মামা হার্ডওয়ারের বাড়িতে যায় এবং অন্যান্য কাজিনদের সাথে দেখা করে। স্টিফেনি তার মামাকে বলে, আইরিশ সম্পর্কে তুমি কি জানো? তখন স্টিফেনির মামা বলে যে আইরিশ তো পাগল হয়ে গিয়েছিল। সে নিজেকে এবং নিজের আশপাশের মানুষদেরকে নষ্ট করতে শুরু করেছিল। তোমার মা তার জন্যই তোমাদের ছেড়ে চলে গেছে। আইরিশ অনেক আগে থেকেই আমাদেরকে অনেক অদ্ভুত অদ্ভুত চিঠি লিখত, বিরক্তিকর ছবি পাঠাতো। বারবার তার এটাই মনে হতো যে আমরা হয়তো মারা যাব। তার একটাই কথা, আমরা সেফ না। স্টিফেনির মামা তাকে আইরিশ সম্পর্কে কথা বলতে না করে, কিন্তু স্টিফেনির মনে তো অনেক প্রশ্ন। সে তার পড়াশোনায় মনোযোগ দিতে পারছে না। একই স্বপ্ন বারবার আসার কারণ কি হতে পারে? তখন স্টিফেনি সেই চিঠিগুলো পড়তে থাকে, যেটায় আইরিশের ঠিকানা দেওয়া ছিল। এরপর সেই ঠিকানাটা বের করে স্টিফেনি আইরিশের সাথে দেখা করার উদ্দেশ্যে রওনা হয়। আইরিশ শহর থেকে দূরে একটা বাংকারের মতো জায়গায় থাকতো। সে জায়গাটা ক্যামেরা দিয়ে, দরজা দিয়ে, অনেক রকমের সেফটি দিয়ে বদ্ধ ছিল। স্টিফেনি যখন বলে সে তার নাতনি, তখন আইরিশ তাকে ভেতরে আসতে বলে, কিন্তু তার পকেটে থাকা যাবতীয় জিনিসপত্র, ঘড়ি, চাবি, মানিব্যাগ সব কিছুই সে বাইরে রেখে ভেতরে আসতে বলে। স্টিফেনি বলে, এত বড় দুর্ঘটনার স্বপ্ন আমি দেখলাম, কিন্তু সবই কি তাহলে মিথ্যে ছিল? কিন্তু আইরিশ বলে যে না, এটা একদমই সত্যি ছিল। আমিও ঠিক সেই মুহূর্তে, অর্থাৎ পল যখন আমাকে আংটি পরিয়ে দেয়, তখনই আমি সেই দৃশ্যগুলো দেখছিলাম যেটা তুমি স্বপ্নে দেখছো। অর্থাৎ ওইখান থেকে পড়ে প্রত্যেকটা মানুষ মারা যাবে। আর এই ভবিষ্যৎ দৃশ্যটা তখন আমি দেখে ফেলি। তাই আমি সবাইকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করি এবং সেখান থেকে সবাইকে কোনো মতে বের করে সব বিপদ থেকে তাদের মুক্ত করি। ওখানকার প্রত্যেকেই বেঁচে যায় আর স্কাইভিউ রেস্টুরেন্টটা বন্ধ করে দেওয়া হয়। মৃত্যু থেকে তাদেরকে বাঁচিয়েছি। এই ঘটনাটা হয়তো মৃত্যুর পছন্দ হয়নি। অর্থাৎ এইখানে আমরা বুঝতে পারি যে মৃত্যুর নিজস্ব কোনো চাহিদা, নিজস্ব কোনো আকাঙ্ক্ষা আছে। যদি সেটা মানুষ পরিবর্তন করতে চায়, তাহলে তার সাথে দ্বন্দ্ব তৈরি হয়। মৃত্যুর হিসেবে সেখানে থাকা কোনো ব্যক্তির বেঁচে থাকার কথা নয়। তাই একে একে সবাই মরতে শুরু করেছে। মৃত্যু এরই মধ্যে ওই দিন রেস্টুরেন্টে থাকা অনেককেই মেরে ফেলেছিল। এর মধ্যে পলও একজন। কিন্তু আইরিশ মৃত্যুর পরিকল্পনাগুলোও আস্তে আস্তে বুঝতে শুরু করে। স্টিফেনি এইসব কথা শুনে অবাক হয়ে যায় আর বলে যে ঠিক আছে, আমি এখান থেকে যেতে চাই। আমি এসব কথা শুনতে চাই না, এগুলো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। আইরিশ তখন তাকে নিজের লেখা বইটা দেয় আর বলে, আমার সময় অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আমার ক্যান্সার হয়েছে, তাই এই শক্তিটা হয়তো তোমার কাছে গিয়ে পড়েছে। তুমিই পারবে এই মৃত্যুকে দূরে রাখতে। কিন্তু স্টিফেনি এসবে বিশ্বাস করে না। আইরিশ বাসা থেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু আইরিশের তো বাসা থেকে বের হলেই মৃত্যু। কিন্তু তারপরেও সে বইটা নিয়ে বাইরে বের হয়। স্টিফেনিকে ডাক দেয় আর তার হাতে বইটা রাখে আর বলে, তুমি তো বিশ্বাস করছো না আমার কথা? দেখতে চাও মৃত্যু আমার জন্য কি ফাঁদ পেতে রেখেছে? দূরে সরে যাও। এই কথা বলতেই হঠাৎ অনেক জোরে একটা বাতাসের ঝটকা আসে। একটা বড় রড উড়ে এসে আইরিশের মাথা এফোর ওফর করে দেয় আর আইরিশ মারা যায় সেখানেই। স্টিফেনি এবার বিশ্বাস করে নেয় যে সত্যিই মৃত্যুর পরিকল্পনা বলতে কিছু একটা আছে। আইরিশের শেষকৃত্য সম্পন্ন হয়। পরদিন সবাই বাসায় ছিল। স্টিফেনির মা ফিরে এসেছে তার মায়ের মৃত্যুর খবর শুনে। স্টিফেনি সেই বইটা হাতে নিয়ে দেখতে শুরু করে। বইতে অনেক কিছু লেখা আছে, কিভাবে মানুষ মারা যেতে পারে, কিভাবে মৃত্যু তার পরিকল্পনা আগে থেকে সাজাতে শুরু করে। ছোটোখাটো বিষয় যেমন চামচ কলমেও মানুষের মৃত্যু ঘটতে পারে। অনেক তুচ্ছ বিষয়েও মানুষ মৃত্যুবরণ করতে পারে। এই ঘটনাগুলো সব কিছুই ক্লিয়ারভাবে লেখা ছিল তার বইতে। মৃত্যু একে একে সবাইকে মেরে ফেলছে। শুধু তাই না, ওই রেস্টুরেন্টে যারা ছিল তাদেরকে তো মারছেই, বরং তাদের ছেলে মেয়েদেরকেও মেরে ফেলছে। আসলে ব্যাপারটা এমন যে ওই রেস্টুরেন্টে যাদের মারা যাওয়ার কথা ছিল, তারা যদি বেঁচেই না থাকতো তাহলে তো তাদের ছেলে মেয়ে হতো না। তাই তাদের এই পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। মৃত্যুর থিওরি মতে ওই দিন রেস্টুরেন্টে যারা ছিল তাদের সবার এবং তার সাথে তাদের ছেলে মেয়েদের, অর্থাৎ বংশে যারা যারা আছে সবাইকে মৃত্যুর মুখ দেখতে হবে। কারণ তাদের অস্তিত্ব তো হওয়ারই কথা ছিল না, তাদের জন্মানোরই তো কথা ছিল না। তো এই জন্য মৃত্যু একে একে সিরিয়াল মেনটেন করে তাদেরকে মারছে। যেমন প্রথমে পল মারা যাবে, পলের পরে মৃত্যুর সময় হবে আইরিশের। কিন্তু আইরিশ এতদিন নিজেকে বাঁচিয়ে রেখেছিল, এজন্য তার পরিবারের উপর কোনো আঁচ আসেনি। কিন্তু আইরিশ এখন মৃত, তাই আইরিশের বড় ছেলের পালা এবার। এরপর পলের ছেলের ছেলে মেয়ে, তাদের মৃত্যু হবে। তারপর আইরিশের মেয়ের দিকে যাবে ব্লাড লাইনটা।
অর্থাৎ মেয়ের ছেলে মেয়ে পর্যন্ত মৃত্যুবরণ করবে। এখন স্টিফেনি এই জিনিসগুলো পড়তে শুরু করে। এদিকে একটা পার্টির আয়োজন করা হয়েছে, ফ্যামিলি পার্টি। টেম্পোলিনের উপরে সবাই লাফালাফি করছিল, আর নিচে একটা গার্ডেন টুল ছিল যেটা মৃত্যুর কারণ হতে পারে। স্টিফেনির মা এই জিনিসগুলো কিছুটা জানতো, তার মায়ের কাছ থেকে এগুলো শিখেছে, তাই সে টুলটা সরিয়ে দেয়। স্টিফেনি ওর ডেথের প্ল্যান বুঝে ফেলে যে এই পার্টিতে কোনো একটা দুর্ঘটনা ঘটতে চলছে। মৃত্যু তার কাজ শুরু করে দিয়েছে। গ্লাসের একটা ভাঙা অংশ তখন মাটিতে পড়ে, আর সেই ভাঙা অংশে পা লেগে হার্ডওয়্যার নিচে পড়ে যায়। মাটিতে পড়ার সাথে সাথে ঘাস কাটার মেশিনটা হার্ডওয়্যারের উপর দিয়ে চলে যায়, হার্ডওয়্যারের মুখ থেতলে যায়। আইরিশের পর তার বড় ছেলের মৃত্যু হয়। এবার স্টিফেনি সবাইকে নিয়ে বসে আর বলে যে মৃত্যুগুলো কিন্তু সিরিয়াল মেনটেন করে হবে, কারণ সেদিন স্কাই ভিউতে যদি আইরিশ আর পল মারা যেত তাহলে তাদের এই বংশ আর সামনে এগোতো না। আসলে মৃত্যুর কাজটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, তাই সে আবার ফিরে এসছে এবং তার শিকার একে একে শেষ করছে। স্টিফেনির এই কথা কেউ বিশ্বাস করতে চায় না, সবাই ভাবে এগুলো একটা কল্পনা, এগুলো শুধু একটা দুর্ঘটনার কারণে ঘটেছে। ঠিক তখনই সেই রাতে আমরা এরিককে দেখি। সে একটা ট্যাটু পার্লারে ছিল এবং তার বাবার স্মৃতিতে সে হাতে একটা ট্যাটু বানাচ্ছিল। মিউজিক বেস বাড়িয়ে দিয়ে সে কেমিক্যালের বোতল রেখেছিল নিচে। হঠাৎ ফ্যানের সাথে তার নাকের রিং আটকে যায়, আর সেটা খোলার জন্য সে উপরে উঠতে শুরু করে। আর এই দিকে হঠাৎ কেমিক্যালে আগুন লেগে পুরো পার্লারে আগুন ধরে যায়। এরপর সকালে স্টিফেনি চার্লিকে নিয়ে এরিককে খুঁজতে যায়, কিন্তু তারা দেখে এরিক ঠিকঠাকই আছে। এত বড় দুর্ঘটনা ঘটার পরও তার কোনো সমস্যা হয়নি। স্টিফেনি তখন তাকে সতর্ক করতে থাকে, কিন্তু সে মানে না। জুলিয়াও সেখানে ছিল, অর্থাৎ এরিকের বোন। জুলিয়া তখন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, আর রাস্তায় একটা ময়লার ট্রাক ময়লা সংগ্রহ করছিল। স্টিফেনির নজর তখন ছিল এরিকের উপর। হঠাৎ পাশের মাঠ থেকে একটা বল এসে জুলিয়ার মাথায় লাগে, আর সে একটা ডাস্টবিনের মধ্যে পড়ে যায়। আর ময়লা ওঠানোর ট্রাকটা তাকে তুলে নিয়ে বাংকারের মধ্যে ঢুকিয়ে নেয়। জুলিয়া বাঁচার চেষ্টা করতে থাকে, কিন্তু সেই ট্রাকের মধ্যে যে প্রেস মেশিনটা আছে সেটা জুলিয়াকে চাপ দিয়ে মেরে ফেলে। মর্মান্তিক ঘটনা। কিন্তু হঠাৎ এমন সিরিয়াল ব্রেক হওয়ার কারণ কি কেউ বুঝতে পারে না। পরের দৃশ্যে পরিবারের সবাই আবার একত্রে বসে আছে। স্টিফেনি বলে ডেথ খুব চালাক, সে আমাদের সবাইকে তার প্ল্যান বলে দিয়েছিল, হয়তো সে তার প্ল্যান বদলে ফেলেছে। কিন্তু তখনই এরিকের মা বলে, স্টিফেনি হয়তো তোমার কথাটাই ঠিক ছিল, কারণ এরিক হার্ডওয়্যারের ছেলে না, আমার একটা আলাদা অ্যাফেয়ার ছিল, সেখান থেকেই এরিকের জন্ম হয়েছে, তাই সে ব্লাড লাইনের অংশ নয়। এরিক হার্ডওয়্যারের বংশের ছেলে না, এজন্যই হয়তো বেঁচে গিয়েছে। অর্থাৎ সেই হিসেবে হার্ডওয়্যারের বংশের প্রথম মেয়ে হচ্ছে জুলিয়া। এবার হিসাব অনুযায়ী ববির পালা। ববি হচ্ছে হার্ডওয়্যারের ছোট ছেলে। বইতে একটা জায়গায় লেখা আছে, যদি মৃত্যুর পিছু ছাড়তে চাও তাহলে জেবিকে খুঁজে বের করো। স্টিফেনের মা বলে সে কোথাও একটা জেবির নাম শুনেছে, আসলে কোনো একটা হাসপাতালে তার নাম শুনেছে। তারপরে তাদের হাসপাতালের নামটা মনে পড়ে এবং সবাই মিলে রওনা হয় সেই হাসপাতালে। ববিও তাদের সাথে যায়। শেষ পর্যন্ত তারা হাসপাতালে এসে পৌঁছে এবং জেবিকে খুঁজে বের করে। আর এই জেবি হচ্ছে সেই ছেলেটা যে স্বপ্নদৃশ্যে আইরিশের সাথে শেষ পর্যন্ত বেঁচে ছিল। তার কল্পনায় আইরিশ এবং এই ছেলের মৃত্যুই সবার লাস্টে হয়েছিল। জেবি তাদেরকে বলে আইরিশকে সে খুঁজে বের করে অনেক বছর পর। এরপর দুজনে মিলে চেষ্টা করে কিভাবে ডেথকে অর্থাৎ মৃত্যুকে থামানো যায়। এরপর জেবি বলে, আমি দুটো উপায় পেয়েছি মৃত্যুকে থামানোর, হয়তো কাউকে মেরে ফেলতে হবে, এতে করে তার জীবনের বাকি অংশটুকু নিজের হয়ে যাবে, আর না হলে নিজেকে মেরে ফেলতে হবে, তাহলেই মৃত্যুর এই প্রক্রিয়াটা থেমে যাবে। একটা মেয়ের সাথে এমনটা ঘটেছিল, সে মারা গিয়েছিল, কিন্তু মেডিকেল মিরাকলের কারণে সে বেঁচে ওঠে। যেহেতু তার মস্তিষ্ক, হৃৎপিণ্ড, নিঃশ্বাস সব ফুল বডি ডেথ হয়ে গিয়েছিল কিছুক্ষণের জন্য, তাই সে টার্গেট থেকে বের হয়ে গিয়েছিল। মৃত্যুর টার্গেট থেকে সে ছিটকে পড়েছিল, মানে সাইকেল ভেঙে গিয়েছিল। অর্থাৎ এই সাইকেলটা ভাঙার জন্য কোনো একজনকে মৃত্যুবরণ করতে হবে এবং আবার ফেরত আসতে হবে। জেবি বলে জীবনের এই শেষ মুহূর্তে এসে সে আর মৃত্যু থেকে পালাতে চায় না, কারণ এমনিতেই তার ক্যান্সার হয়েছে, সে আর কিছুদিনের মধ্যে এমনিতেই মারা যাবে, তাই সে এই কটা দিন আনন্দ করে বাঁচতে চায়। এদিকে এরিক আর ববি মিলে একটা পরিকল্পনা করে। এরিক ববিকে নিয়ে যায় আর বলে, তোর তো পিনাটে অ্যালার্জি আছে, এটা খেলে তুই অসুস্থ হয়ে পড়িস, তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়, তোর হার্টবিট বন্ধ হয়ে যায়, তাহলে একটা কাজ করি, তোকে দিয়ে এই ঘটনার সাইকেলটা ভেঙে ফেলি। এরিকের মতে প্রথমে সে পিনাট বিস্কুটটা খাবে, তারপর তার নিঃশ্বাস বন্ধ হবে, হার্টবিট বন্ধ হবে, তার শরীর যখন নিথর হয়ে পড়বে তখন সে ইমার্জেন্সিতে গিয়ে তার বুকে ইলেকট্রিক শক দিয়ে আবার ফিরিয়ে আনবে, তাকে বাঁচিয়ে তুলবে। এর ফলে মৃত্যুর যে সাইকেলটা সেটা ভেঙে যাবে। এই পরিকল্পনা করে তারা দুজন চলে আসে একটা হসপিটালের এমআরআই রুমে।
তাদের অজান্তেই এমআরআই রুমের মেশিনটা চালু হয়ে যায় আর আস্তে আস্তে ম্যাগনেটিক ফিল্ড বাড়তে শুরু করে। এবার ববি পিনাট বিস্কুট নেয়, সে মুখে দেয় পিনাট বিস্কুটটা। কিছুক্ষণের মধ্যে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে শুরু করে, গলা ফুলতে শুরু করে, চোখ ফুলে যাচ্ছে, নিঃশ্বাস নিতে পারছে না। কোনো মতে সে ফ্লোরে পড়ে যায়। ম্যাগনেটিক ফিল্ড বাড়ার কারণে যত রকমের মেটাল বস্তু ছিল সেই মেটাল বস্তু মেশিনে আকর্ষণ করে নিতে থাকে। এরিকের শরীরে, নাকে, কানে, বুকে যেখানে যেখানে মেটাল বস্তু ছিল সবগুলোই মেশিনে গিয়ে আটকে যায়। মেশিন অনেক পাওয়ারফুল হয়ে গেছে, ম্যাগনেটিক ফিল্ড অনেক বেড়ে গেছে। হঠাৎ একটা লোহার চেয়ার এসে এরিককে সহ সেই মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। এরিকের শরীর দুই ভাগ হয়ে সে মেশিনের মধ্যে ঢুকে যায়। আর এদিকে ববি, সে একটু উঠে দাঁড়াতেই একটা বড় স্প্রিং এসে তার মাথায় লেগে যায় আর এফোর ওফোর হয়ে মেশিনের মধ্যে আটকে যায়। দুজনেই একসাথে মৃত্যুবরণ করে। ববির মৃত্যু তো ভাগ্যে লেখাই ছিল, আর সেই মৃত্যু আটকানোর জন্য এরিক কাজ করছিল, এজন্য সেও হয়তো মারা যায়। সবাই যখন সেখানে আসে তখন দুজনকে মৃত অবস্থায় দেখে। স্টিফেনি বলে যে এবার তাহলে তাদের পালা, তার মামার পরিবারের সবাই মারা গিয়েছে, এখন তার মা মারা যাবে, এরপর সে, তারপর তার ছোট ভাই। এই নির্মম সত্যটা কেন জানি তার সহ্য হচ্ছিল না। ডার্লিন বলে, তোমাদের বাঁচিয়ে রাখার একটাই মাত্র উপায় আছে। আমার মা যেমন আমাদের বাঁচানোর জন্য সে বদ্ধ ঘরে আটকে ছিল, আমিও আমার মায়ের মতো ঘরে আটকে থাকবো, এতে তোমাদের ভবিষ্যৎ সুরক্ষিত থাকবে। এরপর স্টিফেনি, চার্লি আর ডার্লিন তিনজনে মিলে গাড়িতে করে আইরিশের বাসার উদ্দেশ্যে রওনা হয়। স্টিফেনি মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে যায়, কিন্তু হঠাৎ তার সিট বেল্ট আটকে গিয়েছে। স্টিফেনি তার মাকে বলে, তুমি এখান থেকে বের হয়ে যাও আর রুমের মধ্যে গিয়ে থাকো, তুমি যদি বেঁচে থাকো তাহলে আমাদের কিচ্ছু হবে না। কিন্তু রুমের মধ্যে একটা লিকের কারণে সিলিন্ডার চালু হয়ে গিয়েছিল, আর হঠাৎ একটা স্পার্কের কারণে পুরো রুম বিস্ফোরিত হয়ে যায়। এই বিস্ফোরণের ফলে যে ট্রাকে তারা আটকে গিয়েছিল, অর্থাৎ যেখানে এখনও স্টিফেনি আটকে আছে, সেটা একটা পানিতে গিয়ে পড়ে। এরই মধ্যে বিস্ফোরণের কারণে বড় একটা পিলার এসে ভেঙে পড়ে ডার্লিনের উপর, অর্থাৎ স্টিফেনির মা সেখানেই মারা যায়। কিন্তু মৃত্যু তার কাজ করেই চলছে। চার্লি তখন স্টিফেনিকে বাঁচানোর জন্য তার দিকে এগোতে থাকে। চার্লি গাড়ির মধ্যে ঢুকে সিট বেল্ট কাটার জন্য অনেক চেষ্টা করতে থাকে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। স্টিফেনির নিঃশ্বাস আস্তে আস্তে ধীর গতিতে চলে যায়। কোনো মতে চার্লি স্টিফেনিকে নিয়ে উপরে উঠে আসে, কিন্তু স্টিফেনি নিঃশ্বাস নিচ্ছে না। তখন সে বুকের উপর চাপ দিতে থাকে, আর মুখ দিয়ে পানি বের হওয়ার ফলে অনেকক্ষণ পর স্টিফেনির জ্ঞান ফেরে। স্টিফেনি আর চার্লি অনেক খুশি হয়, কারণ মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে স্টিফেনি। অর্থাৎ মৃত্যুর যে সাইকেলটা ছিল, তার মায়ের পরে তার মারা যাওয়ার কথা ছিল, সেই সাইকেলটা ভেঙে গেছে। এখন তারা নিশ্চিন্তে থাকতে পারবে, তারা এখন সুরক্ষিত। পরের দৃশ্যে আমরা দেখি চার্লি স্টিফেনিকে নিয়ে তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে। চার্লির গার্লফ্রেন্ডের বাবা ছিল একজন ডক্টর। সে বলে, চার্লি, তুমি তো অনেক ভালো ছেলে, তুমি নাকি তোমার বোনকে বাঁচিয়েছো। চার্লি বলে, হ্যাঁ, আমি ওকে মৃত্যুর পর বাঁচিয়ে তুলেছি। সে তখন হাসে আর বলে যে স্টিফেনির ফুসফুসে পানি জমে গিয়েছিল, নিঃশ্বাস বন্ধ হয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু তার হার্টবিট চলছিল, অর্থাৎ অবস্থাটা মৃত বলা যাবে না, সে অজ্ঞান হয়ে পড়েছিল এটা বলা যেতে পারে। তখনই স্টিফেনি আর চার্লির মাথায় আকাশ ভেঙে পড়ে, অর্থাৎ এখনও মৃত্যুর যে সাইকেলটা চলছে সেটা তারা ভাঙতে পারেনি। ঠিক তখনই আমরা দেখি একটা কয়েন এসে দুটো রেল লাইনের মাঝখানে আটকে যায়, আর তখনই ওই লাইন দিয়ে একটা ট্রেন আসছিল, আর সেই ট্রেনটা লাইনচ্যুত হয়ে বাড়ি ভেদ করে স্টিফেনি আর চার্লির উপর চলে আসে, আর দুজনেই ট্রেনে পিষে ওখানেই মারা যায়। অর্থাৎ যাদের যাদের মারা যাওয়ার কথা ছিল তারা সবাই মারা যায়। হাজার চেষ্টা করেও স্টিফেনি তার ভাগ্যের পরিবর্তন করতে পারেনি। এই ছিল ফাইনাল ডেস্টিনেশন ব্লাড লাইনের গল্প। তো বন্ধুরা, কেমন লাগলো এই দুর্দান্ত মুভিটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।